अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে তোমার এই উপহারটা পছন্দ হয়নি? না না, উপহারগুলো তো ভালোই, কিন্তু তোমায় একটা কথা মনে করিয়ে দিই, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাচ্চাটা ফিরে আসার পর আমরা এখান থেকে চলে যাব। কিন্তু অর্জুন, এখন তো সব ঠিক হয়ে গেছে। রশনি, আমি শুধু এই ব্যাপারে রাগ করে নেই যে কনক বৌদি তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করছেন না। কিছু অন্য ব্যাপারও আছে। আর কি ব্যাপার? আমার না দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে, আর যখনই আমি শিবাকে আর কনক বৌদিকে ওদের বাচ্চার সাথে দেখি না, তখন আমার বাচ্চার কথা খুব মনে পড়ে যায়। প্রতিদিন আমি ভগবানের কাছে একটাই প্রশ্ন করি যে কেন করলো, কেন তুমি আমাদের কাছ থেকে আমাদের সন্তানকে কেড়ে নিলে, কেন? কি করে বলবো তোমাকে যে আমাদের সন্তান এখনো বেঁচে আছে, আমাদের চোখের সামনে আর এই বাড়িতেই আছে। তুমি এটাই চাও তো যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, নামকরণ হওয়ার পর আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে বোঝার জন্য তোমায় ধন্যবাদ। তাড়াতাড়ি পুজোর জন্য তৈরি হয়ে নাও। এই রেকর্ডিংটা মনে হয় ক্যামেরাটা অনই থেকে গেছিল। রশনি! হ্যাঁ বৌদি, আসছি। ঠাকুরমশাই, এই যে পান পাতা, আর এখানে বাকি সব সামগ্রী রয়েছে। দেখেছেন গুরুমা কিভাবে রোশনি, কনক আর শিবার বাচ্চার নামকরণের সময় নিজের থেকে এগিয়ে যাচ্ছে। এরপরে কি করবেন ভেবেছেন কিছু? সময় কিন্তু নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। আচ্ছা বলছি, মাকে এত ঘোরাবেন না, উনি ক্লান্ত হয়ে পড়বেন। মাকে ওনার ঘরে দিয়ে আসুন, উনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ দিদি। রশনি, কি ব্যাপার, তুই আজ এত সুন্দর সাজগোজ করেছিস? কি হয়েছে? দাদা, সবকিছু হয়ে গেছে নামকরণের জন্য। আমার মনে হয় তোমার মেয়েরও এখানে থাকা দরকার। এই ব্যাপারটাও ভেবে রেখেছি আমি। কি ব্যবস্থা? শিবা, ওই ইনি কে বাচ্চা কোলে নিয়ে? ওর নাম হলো রামচরণ। ও রান্নার জন্য এখানে এসেছে। আজ থেকে রান্নার সব কাজও করবে। আর এই বাচ্চাটা কার? আপনি কিছু বলছেন না কেন? কিছু জিজ্ঞেস করলাম। আরে বোবাও। সরি। আরে ছেলে নয়, মেয়ে, ওর নিজের। ওর মা কোথায়? আমি যদি তোমাকে বলতে পারতাম যে এই বাচ্চাটা তোমার কনক। ওর মা অসুস্থ, হাসপাতালে আছে, তাই ও নিজেই বাচ্চাটাকে সামলায়, নিজেই দেখাশোনা করে। এত ছোট বাচ্চা মাকে ছাড়া কিভাবে রয়েছে? কত মুশকিল, তাই না? মা আর সন্তানের এভাবে দূরে থাকাটা। জীবন কখনো কখনো এমন অবস্থায় এনে দাঁড় করায় কনক, মানুষ বাধ্য হয়ে করে। বাদ দাও, ছাড়ো এসব। বাচ্চাটা কত মিষ্টি দেখো। তোমার ইচ্ছে করছে না ওকে কোলে নেওয়ার? নাও। আমি কি করে অন্যের বাচ্চাকে কোলে নেব শিবা? আর তাছাড়া আমাকে তো আমার ছেলেকে রেডি করতে যেতে হবে নামকরণের জন্য। এক্ষুনি আসছি আমি। আয়। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিভা বন্ধনম মৃত্যুর্মোক্ষমমৃতাৎ। এবার আপনি শিশুকে পিসিমার কোলে দিয়ে দিন। পিসি, এই নাও, এবার তুমি আমার নাম রাখো।
এবার আপনি শিশুর ডান কানে ওর নামটা বলে দিন। কি নাম রাখলি? এই বাচ্চাটার নাম হলো সম্রাট। সম্রাট সম্রাট সম্রাট। এই নামটা তো আমি আর রোশনি নিজেদের সন্তানের জন্য ভেবেছিলাম। তোমার কেমন লাগলো এই নামটা? খুব সুন্দর, আর আমার ছেলেকে এটা মানাবেও। ছোট্ট সম্রাট। তবে বৌদি, এটা তো তোমার ছেলে হয়েছে, যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি কি নাম রাখতে? বলো। আমি তো সবসময় চাইতাম যে আমার ছেলে হোক একদম শিবার মতন, কিন্তু শিবা অনেক সময় বলতো যে আমার ছোট্ট মিষ্টি একটা মেয়ে হবে, তাই আমরাও ওর নাম ভেবে রেখেছিলাম। কি? জীবিকা। বৌদি, উনি চান যে ওনার মেয়ের নামকরণ তুমিই করো। আমি? আমি কেন? শিশুরা তো ভগবানেরই আরেক রূপ। একটু আগে তুমি যেন কি একটা নাম বললে, কি নাম? জীবিকা। ঠিকই বলেছে, রাখো। ঠিক আছে। আজ থেকে ওর নাম হচ্ছে জীবিকা। বাড়িতে আসা রান্নার লোকের বাচ্চার নামকরণও হয়ে গেল শিবার বাচ্চার নামকরণের সঙ্গে সঙ্গেই। এরপর কি করবেন ভেবেছেন? পুজো সম্পন্ন হলো, আপনারা প্রসাদের জন্য উঠে দাঁড়ান। রোশনি, তুমি বাচ্চাটাকে সেই নাম কেন দিলে যেটা আমরা আমাদের সন্তানের জন্য ভেবেছিলাম? সম্রাটও তো আমাদের বাচ্চা। আমার কথার মানে হচ্ছে এই বাড়ির একজন বাচ্চা আমাদের বাচ্চা, একই তো কথা হলো না? না রোশনি, না, আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু নিজেকে কোনোদিনও বোঝাতে পারবো না। এটাই ভালো হবে যে আমরা এখান থেকে চলে যাই। চলো। কিন্তু একবার ওই কনক বৌদির বাচ্চাটির সাথে দেখা করিনি? না একবার। রোশনি, না, না তো এই বাচ্চাটা আমাদের, আর না তো এই বাড়িটা। এবার চলো। 1 মিনিট। কোথায় যাওয়ার কথা হচ্ছে? ওই আমরা রোশনি আর আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি হয়েছে? কোনো ভুল করেছি আমি? না শিবা, তুমি কিন্তু কোনো ভুল করনি। শুধু এই বাড়িটার সাথে কিছু স্মৃতি জুড়ে গেছে যেটা ভুলতে পারছি না। সেই জন্যই আমরা এই কষ্ট থেকে অনেক দূরে আমরা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেখানে গিয়ে এই সব ভুলে যেতে পারি। রোশনি, এটা হতে পারে না, তাই না? অর্জুন ভাই, অর্জুন একবার ভেবে দেখ, কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। কিভাবে রাস্তা বেরোবে শিবা? আমাদের সন্তান তো চলে গেছে, ও তো আর কোনোদিনও ফিরে আসবে না, তাই না? আমি কি করে ভুলে যাব যে এই বাড়িতেই আমাদের সন্তানের মৃত্যু হয়েছে? এরপরে আর আমি এসব নিয়ে বাঁচতে পারবো না। কি করব, কিভাবে আটকাবো ওদের? অর্জুনকে কি সত্যিটা বলে দেওয়া উচিত? 1 মিনিট। অর্জুন, একটা কথা আছে যা রোশনি আর আমরা দুজন লুকিয়েছি তোর কাছে। কি বলতে চাইছো? তোর সন্তান বেঁচে আছে। না শিবা, তুমি মিথ্যে বলছো, তাই না? হ্যাঁ অর্জুন, আমাদের বাচ্চা মারা যায়নি, ও বেঁচে আছে। কোথায় আছে, কোথায় আছে আমাদের সন্তান? এই নে তোর সম্রাট। আমাদের সম্রাট? শিবা, এসব কি করে, কেন? সত্যি এটাই যে আমি আসলে ভেবেছিলাম। বৌদির বাচ্চাটা আর বেঁচে নেই, আর ওটা জানতে পারলে ভেঙে পড়তো। আর তাই আমি দাদাকে না জিজ্ঞেস করে আমাদের বাচ্চা বৌদির দোলনায় রেখে এসেছিলাম। আর বৌদি এই বাচ্চাটাকে নিজের ভাবে। সেই জন্যই যখন তুমি ওকে দুধ খাইয়েছিলে ও চুপ করে গেছিল, আর আজকে নামকরণের সময় ওকে তুমি সেই নামই দিয়েছিলে যেটা আমরা আমাদের সন্তানের জন্য ভেবেছিলাম। হ্যাঁ,
আমি এই কথাটা লুকিয়ে কোনো না কোনোভাবে তোমাকে কষ্ট দিয়েছি অর্জুন। না রোশনি, না, এভাবে ক্ষমা চেয়ে আমাকে তুমি লজ্জা দিও না। আমি তো সৌভাগ্যবান যে আমি তোমার মতো একজন বউ পেয়েছি, যে নিজের আগে না অন্যদের খুশি দেখে। আর যাওয়ার কথা বলবে? এবার তো আমি কোথাও যাচ্ছি না। আমি কি আমার সন্তানের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারি? আরে তোর সন্তান, তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? বরং আমি জিজ্ঞেস করব তোকে। যা খেল ওর সাথে। তুই অর্জুনকে সম্পূর্ণ সত্যিটা কেন বললি না? কারণ এখনো কিন্তু পুরো বিপদটা কেটে যায়নি দাদা। অর্জুন ওর নিজের ছেলেকে পেয়ে গেছে, আর ছেলেটা তার বাবাকে। কিন্তু যদি ভুল করেও কোনোভাবে এই সত্যিটা আমাদের শত্রু জানতে পারে, তাহলে সেটা আমাদের জন্য ঠিক হবে না। ঠিক আছে, তুই যা আর অর্জুনের সাথে, সম্রাটের সাথে একটু খেলবি। যা, তোদের ঘরে যা তুই। কনক, এটা তো একই নুপুরের জোড়া। তার মানে ওই মহিলা এই বাড়িতে আছে। কে হতে পারে ও? এই মহিলা যেই হোক না কেন, তাকে খুঁজে বের করবই। এই যে এসে গেছে এটা কি দিদা? মধু। এটা এখানে কেন নিয়ে এলে? ছেলেকে খাওয়াতে হবে তো। খাওয়াতে হবে? সেটা কি? অনেক পুরনো নিয়ম। এর মধ্যে দিয়ে বাবা আর ছেলের সম্পর্ক অনেক গভীর হয়। তো কিভাবে পালন করে এটা? একটা সোনার কাঠি দিয়ে বাবা তার ছেলের মুখে মধু আর ঘি দেয়। তাই তুমি চাও যে শিবা এই নিয়মটা করুক, তাই না? হ্যাঁ। আমি তো ভাবিনি যে শিবার বাচ্চাকে মারার আর একটা সুযোগ এত তাড়াতাড়ি আমি পেয়ে যাব। আর এইবার কি হবে বলতো? ওই শিবা নিজের হাতে নিজের বাচ্চার অমঙ্গল করবে। হ্যাঁ, কিন্তু তাতে হবেটা কি? এইবার এটাই হবে যে আমরা ওই পাত্রটাতে বিষ মিশিয়ে দেব। এইসব ছাড়, আমরা বাকি কাজগুলো করে নিই। সবাই আমাকে দেখছে কেন এভাবে? কোনো ভুল করেছি আমি? কোনো ভুল হয়নি। দিদা বলছে যে বাবা আর ছেলের সম্পর্ককে মজবুত করার জন্য একটা নিয়ম পালন করা হয়, জাত কর্মের নিয়ম, যেটা বাবাকে নিজের ছেলের সাথে করতে হয়। না, আমি কিভাবে? এইটুকুই তো ব্যাপার। শুধু এই সোনার কাঠি দিয়ে তোর ছেলের মুখে একটু মধু দিতে হবে, ব্যাস। কথায় আছে, খারাপ সময় ভালো কোনো খবর পাওয়া গেলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মাকে কি আমি বলে দিই যে মায়ের নাতি এখনো বেঁচে আছে? মা, তোমায় আজ একটা খুশির খবর দেব। আমাদের সন্তান, বলতে চাইছি যে তোমার নাতি এখনো বেঁচে আছে। কনক বৌদি মৃত সন্তানকে জন্ম দিয়েছিল, সেই জন্য রোশনি নিজের সন্তানকে ওদের দোলনাতে রেখে এসেছিল। নে শিবা, খাওয়া বাচ্চাকে। এই বাচ্চাটা যদি অর্জুনের হয়, তার মানে হলো এটাই যে শিবা আমার নাতিকে বিষ খাওয়াতে যাচ্ছে। না না না, এটা আমি কিছুতেই হতে দেবো না। নিজের কবর আমি নিজেই খুঁড়েছি। যদি এই চেয়ার থেকে উঠি তাহলে সবাই জানতে পেরে যাবে যে আমার কিচ্ছু হয়নি। আর যদি না উঠি তাহলে আমার নাতির যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য দায়িত্ব আমিই থাকবো। কি করি এখন আমি?
একে অর্জুন, আয় মা, বসাও নাকি, বসা বসা। যশোদা দেবীর তো হাত পা কাজ করছিল না, তাহলে এইভাবে উঠে কি করে গেল? এখন আমি কি করি? শিবাকে আটকে নিজের নাতিটাকে তো বাঁচালাম, কিন্তু এবার আমি নিজেকে বাঁচাই কি করে? হঠাৎ দাঁড়িয়ে পড়লো কিভাবে? ওনার মস্তিষ্কে রক্ত প্রবাহ হতে শুরু করেছেন বলেই উনি উঠেছেন। আরে কখনো কখনো যখন এরকম অসুস্থ কেউ ভালো কোনো খবর শোনে না, তখন তাদের রক্ত প্রবাহ দ্রুত বেগে হয়। আমি বুঝতে পারলাম না। মানে শিবা দেখো, আমি তো ডক্টর নই, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি ওনার নাতির বেঁচে থাকার খবরটা শোনার পরই ভেতর থেকে সুস্থ হওয়ার ইচ্ছে জেগে গেছে। তুই ওনাকে বলে দিয়েছিস? শিবা ক্ষমা করে দিও, আমি আর থাকতে পারলাম না, কিন্তু ভালোই তো হয়েছে আমি বলে দিয়েছি। দেখো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তোমরা দুজনে ওখানে দাঁড়িয়ে কি কথা বলছো? নিয়ম শুরু করতে হবে না? এখানকার পরিস্থিতি দেখে না, আনন্দের পরিস্থিতি দেখে মায়ের ভেতরে না সুস্থ হওয়ার ইচ্ছে জেগে উঠেছে, তাই উনি দাঁড়িয়ে পড়েছেন। খুব বাঁচান, বেঁচে গেলাম। বলছি যে তুমি ওনাকে ঘরের ভেতরে নিয়ে যাও। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আবার মধু নিয়ে আসছি। নে শিবা, এবার এই মধুটা খাইয়ে দে। এই নিয়ম আমি পালন করতে পারবো না দিদিমা। ওই আমার ডান হাতে না ওই আঘাত লেগেছে যখন যশোদা দেবী পড়ে গেছিল, আর বাঁ হাতেও করতে পারবো না। তুমি না করলে তাহলে কে করবে এটা? অর্জুন করবে। হ্যাঁ আমি? চিন্তা করো না, ও যখন করবে আমি ওর হাতে আমার হাত দিয়ে রাখবো। নে অর্জুন। কি হলো ভাই, চামচটা তো লোকে খাওয়া, নিয়মটা পালন কর। মধু, দরজাটা দে। এসব কি করছেন? সব ঠিক আছে তো? খুব বড় পাপ করতে যাচ্ছিলাম আমি, নিজের হাতে নিজের নাতিকে মেরে ফেলতে যাচ্ছিলাম আমি, সেই জন্য আমি নিজের পাপ ধুচ্ছি। কিন্তু আপনার নাতি তো জন্মানোর সময় ও বেঁচে আছে। শিবা আর কনকের বাচ্চাটা আসলে আমার অর্জুনের বাচ্চা। নে, তুইও অনেক পাপ করেছিস আমার সাথে। কিন্তু ওই বাচ্চাটা যদি রোশনি আর অর্জুনের হয়, তাহলে কনকের বাচ্চা? ওদের বাচ্চা তো জন্মানোর সাথে সাথেই মরে গেছিল। এই নূপুর এই বাড়ির কার হতে পারে? এসব কি করছিস কি তুই? এরকম কাজ কেন করছিস? কেউ যদি দেখে ফেলে তো বিপদ হয়ে যাবে। রশ্মি, তুই এখানেই নিচ্ছিস কেন? দাদা, ওকে যদি এখানে না নিয়ে আসতাম না, গন্ডগোল হয়ে যেত। আর জীবিকারও তো জাতকর্মের নিয়ম আছে নাকি? এই নাও মধু, ওকেও মধু খাওয়াও আর নিয়মটা পালন করো। কি ব্যাপার বলো তো দাদা, তুমি এত চিন্তিত কেন? এই নূপুরটা দেখে চিন্তা করছি। এটা কার নূপুর দাদা? এটা সেই মহিলার, যে বারবার কনক আর আমার সন্তানের ওপর আক্রমণ করছে। এটা তুমি কোথায় পেলে? এই নূপুরের একটা জোড়া আমি সেখানে পেয়েছি যেখানে বাচ্চাটার নিলাম হচ্ছিল, আর দ্বিতীয়টা এখানে আমাদের বাড়িতে। এর মানে ওই মহিলাটা আমাদের বাড়িতে এসেছিল? না, ও আসেনি। আমার মনে হচ্ছে যে ওই মহিলা এখানে আমাদের বাড়িতে আমাদের সাথেই থাকে। আমাদের বাড়িতে? কে হতে পারে? একজনই হতে পারে, মধুদাইমা। কিন্তু আমার কাছে ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। আমি সাহায্য করব তোমাকে প্রমাণ জোগাড় করতে। আমাদের জীবিকার বাবার আদর ভালোবাসার সাথে সাথে
মায়ের ভালোবাসাটাও দরকার। এটাই তো আমি চাই রোশনি, কিন্তু এটাই হবে দাদা। আমার কাছে একটা উপায় আছে। তুই কি ভাবছিস? হ্যাঁ, আরে গুরুমা, এই হিসেবে তো আপনার প্রতিশোধ পূর্ণ হয়ে গেছে। একটা বাচ্চার মৃত্যুতেই কি আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে? আমার প্রতিশোধ তখনই পূর্ণ হবে যখন শিবা আমার সামনে এসে সম্পূর্ণ ভেঙে পড়বে, কাঁদবে। তখন আমার প্রতিশোধ পূর্ণ হবে। গুরুমা, এই যুদ্ধ শুরু করার একটা বড় উপায় আছে আমার কাছে। আমরা যদি কনককে গিয়ে সবকিছু বলে দিই, ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, পুরো বাড়িতে ঝামেলা শুরু হয়ে যাবে, আর ওকে ওই রকম ভাবে দেখে শিবা নিজেও ভেঙে পড়বে। আর তারপর তুই একটা এইরকম কিছু যদি ঘটে না, তাহলে অর্জুনও জানতে পেরে যাবে যে এটা আমি তোকে বলেছি, আর অর্জুনের চোখে তখন আমি ছোট হয়ে যাব। আমাকে তো এমন কিছু একটা করতে হবে যাতে এই কথাটা আপনা আপনি প্রকাশ হয়ে পড়ে। যদি এমনটা হয় তাহলে শিবা নিজেই ভেঙে পড়বে। গুরুমা, আপনি এখন কি ভাবছেন? আমি এটা ভাবছি যে শিবার বাচ্চা যদি মরে যেত, তাহলে শিবাকে দেখে সেটা বোঝা যাচ্ছে না কেন? আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। তুই যেই হ না কেন, আমি তোকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব।